স্বাগতম আমাদের চ্যানেলে। হে ভক্তগণ, আজ দর্শন করবেন 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। অবশ্যই শক্তিপীঠটি দর্শন করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। হে ভক্তগণ, শক্তিপীঠ দর্শন করার আগে আপনাদের প্রথমে জানিয়ে রাখি শক্তিপীঠ কোন স্থানগুলিকে আমরা বলি। সতী ছিলেন দক্ষ রাজার জ্যেষ্ঠা কন্যা। তিনি দেবাদিদেব মহেশ্বরের ধর্মপত্নী ছিলেন। দক্ষ যজ্ঞকালে সতী যখন জানতে পারলেন যে তার সহোদরেরা পিতৃগৃহে আপ্যায়িত হয়েছেন, তখন তিনি বিনা নিমন্ত্রণে পিত্রালয়ে গমন করেন এবং পিতাকে বলেন, জগতের পিতা যে মহেশ্বর, তাকে নিমন্ত্রণ না করেই যে যজ্ঞ করছেন। তখন দক্ষরাজ দেবাদিদেব মহেশ্বরকে নানাভাবে অপমানিত করেন। তখন সতী স্বামীর এই নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞেই নিজের জীবনকে আহুতি দিলেন। আদিদেব মহাদেব ক্রুদ্ধ হয়ে সতীর সেই নশ্বর দেহ নিয়ে শিব তখন তাণ্ডব করতে শুরু করলেন। সমগ্র সৃষ্টি রসাতলে যাবার উপক্রম শুরু হলো। সমগ্র সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম দেখে দর্পহারী নারায়ণ এগিয়ে এলেন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। এতে সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত হয়ে যায়। সেই অংশগুলি পৃথিবীর যে যে অংশে পতিত হয়েছিল সেগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয়। আর সেই শক্তিপীঠ রক্ষার্থে নিজ অংশ ভৈরবের সৃষ্টি করেছিলেন শিব। তাই সব সতীপীঠের কাছাকাছি দেখা যায় একটি ভৈরব পীঠ। এই ভক্তগণ, আজ এমনই এক শক্তিপীঠ দর্শন করাবো আপনাদের, যেটি পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত। এখানে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। এই ক্ষীরগ্রামে মায়ের দুটি মন্দির রয়েছে, একটি পুরাতন মন্দির এবং একটি নতুন মন্দির। প্রথমেই আমরা পুরাতন মন্দিরে প্রবেশ করি এবং সেখানে ঠাকুর মহাশয়ের কাছ থেকে শুনে নেই এই মন্দিরের ইতিহাস। আমাদের এটা হচ্ছে 51 পীঠের একটা পীঠ। সতীদেহের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এখানে। যখন বিষ্ণুচক্রের খণ্ডিত দেহ, যে দেহের মধ্যে ডান পায়ের যে বুড়ো আঙুল, সেই আঙুলটা এই ক্ষীরগ্রামে পড়েছিল। এটা হচ্ছে সতীপীঠ। এবং সর্বোপরি এখানে যখন আপনার মহিরাবণের ঘরেতে যখন রাম এবং লক্ষ্মণকে নিয়ে যাওয়া হয়, তখন রাম এবং লক্ষ্মণকে নিয়ে যাওয়ার পর যখন বধ করার একটা পরিকল্পনা করা হয় রাম লক্ষ্মণকে, তখন কোনো ক্রমে হনুমান এটা জানতে পারে এবং হনুমান সেটা পরিকল্পনা মাফিক ওই মহিরাবণকে ওই প্রণাম করতে বলা এবং মহিরাবণকে বধ হয়ে যাওয়ার পর মা নিজেই আদেশ করেন যে আমার তো যে সেবক সে তো চলে গেল, তাহলে আমাকে নিয়ে চলো পৃথিবীর মধ্যস্থল ক্ষীরগ্রাম। দিয়ে এই যে মায়ের যে যোগাদ্দা মন্দির রয়েছে, এই মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে যে সুরঙ্গ পথ আছে, ওই সুরঙ্গ পথেতে মাকে মাথায় এবং রাম লক্ষ্মণকে দুই স্কন্ধে নিয়ে হনুমান মাকে এখানে প্রতিষ্ঠা করবে। আর এখানে যে মন্দির, সেই মন্দির আদি মন্দির ছিল আপনার বিশ্বকর্মা, সেই মন্দির নির্মাণ করেছিলেন রামের আজ্ঞায়, বুঝতে পেরেছেন। এবং যখন মাকে আনা হয় তারপরে কিন্তু উনি আদেশ করেন বিশ্বকর্মাকে, তখন মন্দিরটা নির্মাণ হয়। এই হচ্ছে কি আপনার এখানকার মায়ের আদি বৃত্তান্ত। আর যে ডান পায়ের যে বুড়ো আঙুল পড়েছিল সেটা কিন্তু মায়ের এই জায়গাতেই পড়েছিল। মা আপনার ওই যে আমাদের ধামাজের যে পুকুর রয়েছে, ধামাজের পুকুর গ্রামের আপনার দক্ষিণ প্রান্তে ধামাজের পুকুর, দীর্ঘকায় পুকুর, মানে আপনার 900 বিঘে জল পর, ঠিক আছে। ওই পুকুরে মা তখন স্নান করছিলেন। এমতো অবস্থায় ওই যে আপনার গোবর্ধনপুর, মানে আমাদের গ্রামের ঠিক দক্ষিণ দিকে গোবর্ধনপুর বলে একটি গ্রাম আছে, তা সেই গ্রাম থেকে শাখা চাই এরকম করে আসছিলেন। এমতো অবস্থায় মা তাকে ডাকে যে বাবা, এরকম আমার তো শাখা পড়বো। তা শাখারই তখন দেখে যে 16 বছরের একটা মেয়ে, যুবতী মহিলা, সে বিবাহিত মহিলা, সে পুকুরে তো এরকমভাবে একাকী করছে, তাহলে আমার কি যাওয়ার সেখানে উচিত হবে? সেই ইতস্তত করছে। কিন্তু মা শেষকালে বললো যে বাবা, তোমার অত করার কিছু নাই, তুমি এসো, কোনো চিন্তার কিছু নাই। দিয়ে শাখারি এসে সেই শাখারের যে পশরা, সেই পশরা খুলেছে। খোলার পর আপনার দেখছে যে রাম নাম লেখা দুটো শাখা আছে। আর সেই শাখাতে মা বললেন, তাহলে ওই রাম নাম লেখা যে শাখা দুটো রয়েছে, ওই শাখা দুটো আমাকে পড়িয়ে দাও।
তখন শাখারি রাম নাম লেখা সেই শাখা দুটো মাকে পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর মা তখন বলছেন যে যাও, আমার বাবা আছে সেই মন্দিরেতে পুরোহিত, সেই বাবার কাছে যাও, গিয়ে বলো যে আমাকে শাখারি, আমি গিয়ে আপনার মেয়েকে শাখা পরিয়েছি, আমাকে সেই দামটা দিতে বললো। এই টাকা আছে গম্ভীরে কোলঙ্গাতে, এই টাকাটা আছে 5 টঙ্কা, ঠিক আছে। তা পুরোহিত বলছে যে আমার তো বাবা কোনো মেয়ে নাই। বললো যে না, আপনারই নাম করলো যে আমার বাবা হচ্ছে গিয়ে মন্দিরের পুরোহিত, তার কাছে যাও, গিয়ে বলো যে এরকম ব্যাপার, টাকাটা দিতে। পুরোহিত তখন বুঝতে পেরেছে যে তাহলে নিশ্চয়ই কিছু অলৌকিক কিছু ঘটনা, দৈব ঘটনা কিছু ঘটে। সঙ্গে সঙ্গে শাঁখারিকে বলছে যে মন্দির থেকে টাকাটা দেওয়ার পরই শাঁখারি এবং পুরোহিত দুজনাই ছুটছে ধামাচ দিঘির ঘাট দিয়ে। ছুটতে 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 যখন ধামাচের পাড়েতে গিয়ে দেখে, তখন দেখে কোনো মূর্তি নাই বা কোনো মেয়ে নাই। তখন পুরোহিত বলে যে যদি তুই দেখা না দিবি তাহলে আমি এখানে ব্রহ্ম হত্যা হবে। তখন মা শাখা পড়া সেই হাত দুটো দেখিয়ে, যে হাত দুটো শাখা পড়েছিল সেই হাত দুটো দেখিয়েছিল। এই হচ্ছে গিয়ে শাখা পড়ার ইতিহাস। আর আপনার পুরোহিতের গ্রাম থেকে চলে যাওয়ার একটা ইতিহাস হচ্ছে গিয়ে, আপনার গ্রামে তখন নরবলি হতো এবং পালাক্রমে নরবলিটা হতো মায়ের কাছে, ঠিক আছে। এইবার একদিন ব্রাহ্মণের পালা এলো, আগামীকাল মনে করুন ব্রাহ্মণের পালা। ব্রাহ্মণ তখন বাড়িতে ঠিক করতে পারছে না যে কার বলিদান হবে। ছেলেকে দেবো, একটা ছেলে আমার, ছেলের বলিদান হবে। ছেলে বলছে না, তোমার দরকার নেই, আমি ইয়ে করো। বাবা বলছে আমার তো বয়স হয়েছে, আমার বলিদান হোক, কোনো অসুবিধা কিছু নেই। তখন ওরা নিজেদের মধ্যে কিছু ঠিক করতে যখন না পারছে, তখন বললো তাহলে চলো গ্রাম থেকে চলে যাই আমরা। মধ্যরাত্রিতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আপনার এই গ্রামের পূর্ব অংশে কারুলিয়া বলে একটা গ্রাম আছে, এই কারুলিয়া গ্রামের মাঠেতেই আপনার বিশ্রামতলা, যে জায়গাটা বর্তমানে বিশ্রামতলা, তো সেই জায়গাতেই মা বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে পথ আগলিলা, ঠিক আছে। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে পথ আগুলেছে। এই বলছে যে বাবা কোথায় যাচ্ছ এত রাত্রে? না মা, আমাদের গ্রামে এক রাক্ষসী এসেছে, আমার কালকে ছেলের পালা, ছেলেকে নরবলি দিতে হবে, সেই ভয়েতে আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বলে যে বাবা, তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে না, যে ভয়ে পালাও তুমি সেই দেবী জোগাড় দাও। তখন ব্রাহ্মণ বলছে আশ্বিনের অম্বিকা মূর্তি যদি দেখিতে পাই তবে তো প্রত্যয় হয় ঘরে ফিরে যায়। যদি আশ্বিনের অম্বিকা মূর্তি অর্থাৎ দশভুজা মূর্তিতে তুমি দেখা দিতে পারো, তবে বুঝবো তুমি সেই দেবী জোগাড় দেন, তবে আমি এই গ্রামে ফিরে যাব। তখন মা দশভুজা মূর্তিতে ব্রাহ্মণকে দেখা দিয়েছে। ব্রাহ্মণকে দেখা দেওয়ার পর বলেছে বাবা, আজ থেকে নরবলি বন্ধ, ছাগ মেষ মহিষ দিয়ে আমার পুজো হবে। সেই থেকে আপনার ছাগ মেষ মহিষ দিয়ে পূজা হয়ে আসছে মায়ের। নরবলি সেই দিন থেকেই বন্ধ হয়েছে। আচ্ছা, মায়ের ওই যে মূর্তিটা যেটা জলে থাকেন, ওই মূর্তিটা কোন সময় তোলা হয়? ওটা আপনার বৈশাখী সংক্রান্তিতে সর্বসাধারণের দর্শনের জন্য তোলা হয়। বৈশাখী সংক্রান্তিতে ওই দিন মা 24 ঘন্টা থাকেন, সর্বসাধারণ ওই সময় দর্শন করেন। আর একটা সময় হচ্ছে আমরা চৌঠা জ্যৈষ্ঠ, চৌঠা জ্যৈষ্ঠ সন্ধ্যেবেলায় তোলা হয়, রাত্রি 12টা পর্যন্ত দর্শন করানো হয়। তারপরে পূজা পার্বণ এই করে মাকে জল দিয়ে দেওয়া হয়। আর বৎসরে আর অন্যান্য যে সময়টায় ওঠে রাত্রিকালে, সেই সময়টায় কিন্তু কয়েকটি সম্প্রদায় ছাড়া আপনার মাকে দেখতে পায়। যেমন হলো আপনার দত্ত, সামন্ত, আর আপনার ডোম, পাইক, এই সমস্ত আপনার দেখতে পায়। তার সঙ্গে পুরোহিতরা তো থাকছে। এই হচ্ছে কি আপনার অন্যান্য সময়। সেই সময়গুলো কখন না, আপনার হচ্ছে কি আষাঢ় নবমী, বিজয়া দশমী, মাকড়ি সপ্তমী, 15ই পৌষ, আর আপনার হচ্ছে গিয়ে 29শে বৈশাখ, পাঠা নড়ানো, যাকে বলে পাট নড়ানো, বুঝতে পেরেছেন? এই হচ্ছে গিয়ে মায়ের ওঠার সময়। এই সময় কটায় আপনার কিন্তু সর্বসাধারণ দেখতে পাবে না, শুধুমাত্র ওই সম্প্রদায় কটা ছাড়া। আচ্ছা, যদি দূর থেকে কেউ আসে, ধরুন হাওড়া থেকে বা শিয়ালদা ওই লাইন থেকে কেউ যদি দূর থেকে আসেন কোনো ভক্ত, তাহলে মায়ের এখানে থাকার কোনো জায়গা, কিছু থাকার জায়গা আছে, আমাদের বাড়িতে বিশ্রাম ঘর আছে, সেখানে থাকা যাবে। আর মন্দিরের প্রসাদ কি অন্ন প্রসাদ নিবেদন করা? প্রসাদ আপনার, হ্যাঁ, প্রত্যেক দিনই মন্দিরে প্রসাদ হয়। এখানে আপনার আমিষ ভোগ হয়। আর আমাদের বাড়িতে এই কিছুদিন হয়েছে ওটাকে একটা নিরামিষ ভোগের ব্যবস্থা করা হয়েছে, সেইভাবেই চলছে। আপনার যে যেমনভাবে খায় সেই রকমভাবে সেখানে নেয় প্রসাদ। প্রসাদ খেতে গেলে কখন আপনাদের কাছে বুঝে বলতে হবে? এখানে ধরুন প্রসাদ পেতে গেলে 1-2 লোক 12টা 1টা পর্যন্ত হলেও যতক্ষণ না ভোগ হচ্ছে ততক্ষণ পাওয়া যাবে। কিন্তু বেশি সংখ্যক হয়ে গেলে তো ধরুন একটু সময় মতো বলতে হবে, তার কারণ তার জোগাড় আছে। এবার মোটামুটি 11টা পর্যন্ত বললে আপনার এটার ব্যবস্থা করা যায়।
অশেষ ধন্যবাদ ঠাকুরমশাই। হ্যাঁ, মায়ের কাছে যে শ্যামসুন্দর মন্দির দেখছি, এই মূর্তিটির একটু ইতিহাস যদি বলেন। এইটা শ্যামসুন্দর রাধারানীর এই মূর্তি যে রয়েছে, এটা বর্তমানে মহারাজার আমল থেকেই চলছে, সেইভাবেই পূজা পার্বণ হচ্ছে এবং এর পূজারীও একটা আলাদা সম্প্রদায় রয়েছে ভট্টাচার্য বংশের, তাঁরাই পূজা পার্বণ করেন। আর এই যে আমাদের বর্তমানে 35 বছর আজকে এবছর পর্যন্ত উদযাপন হবে। 35 বছর পর্যন্ত আপনার একটা এই হরিনাম মহাযজ্ঞ হচ্ছে। 20শে চৈত্র থেকে ওটা অনুষ্ঠানটা শুরু হয়, 24শে চৈত্র পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, মানে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটা পরিচালিত হয় এবং সর্বোপরি 24শে চৈত্র আপনার মহোৎসব হয়। ঠিক আছে, আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তদের আসার জন্য অনুরোধ করবো। অনুরোধ করবেন। হ্যাঁ, ধন্যবাদ ঠাকুরমশাই। এরপর ঠাকুরমশাই দেখালেন পুরানো মন্দিরের গর্ভগৃহ। দেখছেন, পুরানো মন্দিরে গর্ভগৃহ থেকে সরাসরি মাকে দর্শন করুন। এবং এই মন্দিরে প্রবেশ করেই ঠাকুরমশাই জানালেন যে এই বিছানায় মা প্রতিদিন আসেন রাত্রিতে শয়ন করতে। আপনারা দর্শন করুন মায়ের সেই শয়ন করার বিছানা। পূজা পার্বণ হয়, নিত্যনৈমিত্তিক পূজা পার্বণ হয়। আর এই সামনেই রয়েছে আপনার মায়ের বিছানা। মা এখানে শয়ন করেন, প্রতি রাত্রে আসেন এবং সর্বোপরি আমাদের এই মাঘ মাসের এই সারা মাসটা আমরা রাত্রিকালে নিশি ঢঙ্গর বাড়ি, মানে ঢাক বাদ্য আর কি, আমরা নিশি ঢঙ্গর বাড়ি। মায়ের বিছানা, মা এখানে আসেন, মা এখানে আসেন। অপূর্ব দর্শন ভক্তরা। আপনার নাম ঠাকুরমশাই? আমার নাম কল্যাণ চক্রবর্তী। আমরা বংশ পরম্পরায় মায়ের পূজা পার্বণ করে আসছি। পুরাতন মন্দির দর্শন করার পর আমরা প্রবেশ করলাম যোগাদ্দা মায়ের নতুন মন্দিরে। এখানে দেখছেন যোগাদ্দা মায়ের বিগ্রহ। দর্শন করুন সেই বিগ্রহ। বলুন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। নমস্কার, আমার নাম শ্রী অঞ্জন কুমার সামন্ত। এই গ্রামটির নাম হচ্ছে ক্ষীরগ্রাম। এটা পূর্ব বর্ধমান জেলা মঙ্গলপুর ব্লকের মধ্যে পড়ে। তাই পূর্ব বর্ধমান জেলায় যে 3টি সতীপীঠ আছে তার মধ্যে ক্ষীরগ্রামও অন্যতম। এবং সতীপীঠের সাথে সাথে ক্ষীরগ্রামের 3টি প্লট আছে। এক তো সত্যযুগে যে মায়ের 51টি খণ্ড এই ভূপৃষ্ঠে পড়ে, তার মধ্যে ক্ষীরগ্রামে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছে। এই যে আমার পিছনে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘি দক্ষিণ ভাগেতেই সত্যযুগে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। সেই জন্য ক্ষীরগ্রাম হচ্ছে 51টা পীঠের মধ্যে একটা পীঠ। আর এই দিঘিতে পড়ার জন্য এই দিঘির জলের মাহাত্ম্য বা দৈব শক্তি অনেক আছে। এই পুকুরে স্নান করলে বা যে কোনো দুরারোগ্য রোগ অবস্থায় এই পুকুরে স্নান করলে পারে তার রোগ সেরে যায়। এবং এছাড়াও এই পুকুরের জলে আমাদের এখানে গঙ্গা জলের মতো আশেপাশে বিভিন্ন গ্রামে এই পুকুরের জলেতেই নিত্য সেবার পুজোও হয়। এছাড়াও সতীপীঠের সাথে সাথে ত্রেতায় যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন ময়ূরাবণ পাতালে যে ভদ্রকালীর পুজো করত, সেই দেবীও এখন ক্ষীরগ্রামে অবস্থিত। এর পিছনে ঘটনাটাও বলি। একদা ময়ূরাবণ যখন রাম লক্ষ্মণকে বন্দি করে পাতালে নিয়ে যান, তখন হনুমান দেখেন যে যোগ বলে দেখেন যে তার প্রভু রাম লক্ষ্মণ এরকম পাতালে বন্দি আছে। উনি তখন রাম লক্ষ্মণকে উদ্ধারের জন্য পাতালে যান এবং ময়ূরাবণ এবং তার পুত্র ঐরাবণের বংশ ধ্বংস করে যখন রাম লক্ষ্মণকে উদ্ধার করছেন, তখন ময়ূরাবণের আরাধ্য দেবী ভদ্রকালী হনুমানকে বলে যে তুই তো আমার ভক্তকে হত্যা করে দিলি, ভক্ত ময়ূরাবণকে হত্যা করে দিলি, তা পাতালে তো আমি এখন নরবলি দিয়ে পুজো পাবো না, তা আমাকে ভূপৃষ্ঠে এমন এক জায়গায় প্রতিষ্ঠা কর যেখানে আমি 12 মাস নরবলি দিয়ে আমার পুজো হবে। তখন হনুমান মাকে বলেন যে এত বড় পৃথিবী তোমার কোথায় প্রতিষ্ঠা করো? তা বলে যে পৃথিবীর কেন্দ্র বা মধ্যে আমাকে প্রতিষ্ঠা কর। মা ভদ্রকালী হনুমানকে আদেশ দেন। তখন হনুমান মাকে মাথায় করে রাম লক্ষ্মণকে দু কাঁধে নিয়ে পৃথিবীর কেন্দ্রে এই ক্ষীরগ্রামে মাকে প্রতিষ্ঠা করে। তাহলে আমরা জানতে পারছি ক্ষীরগ্রামের 3টে ইতিহাস। এক হচ্ছে ক্ষীরগ্রাম সতীপীঠে 51টা পীঠের মধ্যে একটা পীঠ, এবং ময়ূরাবণের আরাধ্য দেবী ভদ্রকালী এখানে যোগাদ্দা নামে পরিচিত, এখানে পূজিত হন, এবং ক্ষীরগ্রাম পৃথিবীর কেন্দ্র। তাই হচ্ছে ক্ষীরগ্রামের ইতিহাস। ক্ষীরগ্রাম খিদ্দিঘি পুকুর পাড়ে আসলে যে কোনো ভক্ত 2টি মন্দির দেখতে পাবেন। এক হচ্ছে সাদা পাথরের মন্দির একটা, যার নিচে মাকে সারা বছর জলের তলায় রাখা হয়, এবং লাল মন্দিরের ভিতরে একটা মূর্তি আছে যেটাকে মানুষ সারা বছরই দেখতে পারে। তা দুটো মূর্তির দুটো ইতিহাস। লাল মন্দিরে যে মূর্তিটি আছে ওটা অনেক পুরনো মূর্তি, মনে করা হয় 11 শতকের মূর্তি। ওটাই নরবলি হতো, এবং বিদেশিদের বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য মনে করা হয় 200 বছর আগে ওটাকে ওই খিদ্দিঘির জলে ফেলে দেওয়া হয় এবং ওটাকে পাওয়া যায় না। তখন বর্ধমান মহারাজা ওই পুরনো মূর্তির অনুকরণে সাদা মন্দিরের ভিতরে যে মূর্তিটি আছে
যিনি নবীন ভাস্কর করেছিলেন দক্ষিণেশ্বর ভরতারিণী মূর্তির শিল্পী, উনি ওই মূর্তিটি করেন এবং বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্যই ওটাকে জলের নিচে রাখা হয়। সাদা পাথরের মূর্তিটি, সাদা মন্দিরে যে মূর্তিটি আছে, তা 2000 সালে পরে ওই সাদা মন্দিরের ভেতরে যে মূর্তিটি আছে ওটা বারবার চুরি হয়ে যাওয়ার জন্য পুকুর সংস্কার করে আমরা এই পুরনো মূর্তিটি পাই, যেটা লাল মন্দিরের ভিতরে আছে। ওইটাই পুরনো মূর্তি এবং ওটাকে 12 মাস পুজো করা হয়। যে কোনো ভক্ত মোটামুটি 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আসলে ওই মূর্তিটি দর্শন করতে পারেন। আমাদের এখানে পুজো হয় মোটামুটি শুরু হয় 10টা থেকে এবং 1টা পর্যন্ত নিত্য সেবা পুজো চলে। যে কোনো ভক্ত এসে ওই সময় পুজো দিতে পারে এবং 10:30টার মধ্যে ভোগের প্রসাদ যদি কেউ কুপন করেন সেটাও করতে পারেন এখানে এসে বা ফোন করে। 12 মাস 365 দিন এখানে নিরামিষ ভোগের ব্যবস্থা আছে। এছাড়াও খিরদিঘি পুকুর পাড়ে দেখবেন জীবন্ত দেবতা, যেটা মাছকে আমরা জীবন্ত দেবতা বলি, কারণ এখানকার মাছরা এখানে মাছ ধরা হয় না এবং যে কোনো ভক্ত এসে মাছকে মানে মুড়ি বিস্কুট খাওয়াতে পারেন এবং তারা মানত করে মাছও এখানে ওই পুকুরে ছাড়তে পারেন। তাই মাছের দর্শন যে কোনো ভক্ত এসে নিতে পারেন। তাছাড়া খিরদিঘি পুকুরে পরই আরেকটা দিঘি আছে যেটা ধামাচ নামে পরিচিত। ওই দিঘিতে মা স্বয়ং দেখার যে শাখা পড়েছে, ওই দিঘিও লোকে দেখতে পারেন, যেটা 330 মিটার জলকর, অপূর্ব সুন্দর জায়গা। এই হচ্ছে ইতিহাস। আচ্ছা, দূর থেকে ভক্তরা কেউ যদি আসেন ভগবান এখানে দর্শন করতে মাকে, তো এখানে থাকার কি ব্যবস্থা আছে? থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে। আমাদের এই বাগানে খিরদিঘি পুকুর পাড়ে খিরদিঘি যোগাত্তা মাতা উন্নয়ন কমিটির উদ্যোগে একটি নতুন গেস্ট হাউস তৈরি হয়েছে। সেখানে অ্যাটাচ বাথরুমওয়ালা এসি, নন এসি, কোমোড, শাওয়ার, গিজার এবং কি কারেন্ট জেনারেটরও ব্যবস্থা আছে। খুব সুন্দর ব্যবস্থা, খুব স্বল্প মূল্যে পেতে পারেন। 300 থেকে 500 টাকার মধ্যে একজন এক রাত্রি থাকতে পারেন এখানে। এছাড়াও কেউ যদি এখানে এসে এখানে গোশালা আছে, মায়ের নতুন গোশালার ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি গোশালাও দেখতে চান দেখতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখানে যে সাদা মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই সাদা মন্দিরের তলদেশেই মাকে রাখা হয় জলের মধ্যে। মাকে বিশেষ কয়েকটি দিন তোলা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বৈশাখী সংক্রান্তি। বন্ধুরা, মন্দির দর্শনের পর আমরা দেখে নেব এই নতুন মন্দিরে আমিষ ভোগ কোন স্থানে খাওয়ানো হয়, সেই স্থানটি থেকে এবার ঘুরে আসি। এই জায়গাটা কি? এখানটায় এটা ভোগ খাওয়ানো হয় এখানটায়, প্রতিদিনই এখানে নিত্য সময় ভোগ খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা, কটার মধ্যে এলে এখানে ভোগ পাওয়া যাবে? 9টা থেকে 10:30টার মধ্যে আসতে হবে এখানে। আচ্ছা আচ্ছা। নতুন মন্দির থেকে আবার আমি চলে আসি পুরাতন মন্দিরে, কারণ এখানকার ঠাকুর মশাই কল্যাণবাবু আমাকে এখানে অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য বলেছিলেন, তাই চলে আসলাম মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গোপীনাথ, জয় রাধাকান্ত কি জয়।